আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন চ্যানেল আয়ের পর্দায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। সাথে আছি আমি দীপ্তি চৌধুরী। নির্বাচন ঘনিয়ে আসছে এবং বাংলাদেশের রাজনৈতিক যে মাঠ, সেই মাঠ জনগণ এবং রাজনীতিবিদ তাদের উভয়ের কারণেই বেশ গরম রয়েছে এবং এই সময়ে আমরা আসলে সকল কণ্ঠস্বরকে শুনতে চাই, যদিও সবগুলো আমাদের আসলে পসিবল হয় না। আমরা সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরটি যেমন মিডিয়াতে আসুক সেটি চাই, আবার যারা বাংলাদেশকে গড়ার কথা আস্তে আস্তে বলছেন তাদের কথাও শুনতে চাই। দর্শক, আজকে স্ট্রেট কাট আয়োজনে আমরা পেয়েছি গণসংহতি আন্দোলন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের দাবি নিয়ে যারা রাজনীতি করছেন তার পলিটিক্যাল কাউন্সিল মেম্বার এবং ঢাকা 12 আসনে যিনি সংসদ সদস্য হিসেবে লড়ছেন তাসলিমা আক্তারকে। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। কেমন আছেন? জি আছি ম্যাডাম। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার কি মনে হয় আসলে বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি একেবারে জন্মের পর থেকেই দুইটা তিনটা রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাজনীতি আসলে ঘনীভূত হয়েছে, তাদের এগিয়ে যাওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেক হয়েছে এবং নানা সময়ের নতুন নতুন রাজনৈতিক দল হওয়ার আকাঙ্ক্ষাও জেগেছে, যার কারণে আমরা দেখেছি যে 24-এর আন্দোলনের পরেও একটা রাজনৈতিক দল গঠন হলো। কিন্তু ওই যে তিনটা রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বেই জোট হওয়া, সেখানেই আবার ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সমর্থন চাওয়া নির্বাচনের সময়, আপনার কি মনে হয় কখন গিয়ে একটা রাজনৈতিক দল বড় হয়, কখন একটা রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল হিসেবে পরিচয় লাভ করে? আসলে 71-এর পরবর্তী সময় থেকেই তো আমরা বাংলাদেশকে যখন নতুনভাবে গড়ার একটা সুযোগ তৈরি হয়েছিল, এবং তখনও কিন্তু বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে এই 71-এর প্রেক্ষাপটে বাংলাদেশে ভূমিকা রেখেছে তাদেরকে আমরা রাজনৈতিক দল গঠন করতে দেখেছি। কিন্তু রাজনৈতিক দল আসলে বড় ছোট এভাবে আমরা হিসাব করতে চাই না, বরং হিসাব করতে চাই জনগণের কাছে তাদের যে অঙ্গীকার সেটা তারা কতটুকু রাখতে পেরেছে এবং সেই দলগুলো আসলে মানুষের জন্য কতটুকু ভূমিকা রাখতে পেরেছে সেটাই। তো 71-এর সময় মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, বাংলাদেশের মানুষের ভাত কাপড়ের নিশ্চয়তা হবে, কথা বলার স্বাধীনতা থাকবে। কিন্তু সেইটা কিন্তু আর আমরা দেখছি যে মানে 71-এর পরবর্তী সময় আমাদের 90-এ আবার আমরা একটা গণঅভ্যুত্থান দেখলাম, 24-এ আমরা আরেকটা গণঅভ্যুত্থান দেখলাম, এবং আমাদের কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার সেগুলো নিশ্চয়তা হয়নি। মানুষের কথা বলার অধিকার, সেই অধিকারই আমাদের এখন পর্যন্ত আমরা চর্চা করার মতো জায়গায় নেই। একটা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। গণতান্ত্রিক রাষ্ট্র যে আমরা আশা করেছিলাম সেই রাষ্ট্রের পথে আমরা এখনো হাঁটতে পারিনি। ফলে পুরাতন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আমরা দেখেছি 15 বছর ধরে একটা দল কিভাবে আসলে বাংলাদেশে কিভাবে ফ্যাসিবাদের চর্চা করেছে, মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছে বলা যেতে পারে, এবং পুরো গণতান্ত্রিক ব্যবস্থার বদলে এই ক্ষমতাটাকে বা শাসন ব্যবস্থাটাকে ব্যবহার করেছে একটা লুটপাটের কেন্দ্র হিসেবে। তো সেই জায়গা থেকে আসলে প্রত্যেকেরই গণতন্ত্রের একটা সৌন্দর্য বা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে বহুমত থাকবে। তা আমরা দেখেছি বহুমতকে বারবার বাধাগ্রস্ত করা হয়েছে। ফলে এভাবে আসলে আমরা হিসাব করতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন রাজনৈতিক চিন্তা যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশে মত প্রকাশ এবং গণতন্ত্র চর্চা চায়, তারা সেই রাজনৈতিক দলগুলো করছে, আমরা করছি। হয়তো আরও যদি আমাদেরকে কেউ মনে হয় যে আমরা আসলে হয়তো পারছি না, তখন নতুন রাজনৈতিক দল আবারও হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কতটুকু প্রভাব রাখতে পারে আসলে সেটাই আমার জানার ব্যাপার ছিল, যে পুরনো রাজনৈতিক দলগুলোর ওই যে ছত্র ছায়া বা বিশাল বিস্তৃতি, তার জায়গায় ছোট রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল বলি, তারা কতটুকু প্রভাব রাখতে পারে? আমার কাছে মনে হয় যে জোট করার বা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার একটা গুরুত্ব আছে। সেটা যদি হয় যে আপনার কেবলমাত্র ক্ষমতার ভাগাভাগি বা সুযোগ সুবিধার ভাগাভাগি, সেটাকে আমি ঠিক জোট বলতে রাজি নই। জোট বা ঐক্যবদ্ধ চর্চা বা যুগপদ্ধ চর্চা বলে যে এই চর্চাগুলো আমরা রাজনৈতিক চর্চার ক্ষেত্রে বা রাজনৈতিক অঙ্গনে দেখি, সেগুলো যদি হয় কোনো লক্ষ্যকে সামনে রেখে, যেমন এখনকার সময় আমি যেটা মনে করি যে
গণঅভ্যুত্থানের পরে আমাদের একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা গণঅভ্যুত্থানটা করেছি, এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই আকাঙ্ক্ষাটাই কিন্তু মানুষের মধ্যে আছে যে একটা নতুন বাংলাদেশ, যেখানে গণতন্ত্র চর্চার সুযোগ হবে, জবানের অধিকার ফিরে আসবে। তো সেই জায়গায় থেকে এখন একসাথে কাজ করার অনেক একটা জরুরত আছে বলে আমরা মনে করি আর কি। নির্বাচনকে কেন্দ্র করে আসলে অনেক জোট হয় এবং এখনো সেটা দেখা যাচ্ছে। যেমন এনসিপির কথা আমি যদি বলি, তারা একটা নতুন আকাঙ্ক্ষা নিয়ে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে উঠেছিল, কিন্তু তারপরে তারাও আসলে একটি পুরনো রাজনৈতিক দলের সাথে একটা সিট ভাগাভাগি, একটা হিস্সার জায়গায় তারা গিয়েছে এবং তারা সরাসরি বলেছে এটা নির্বাচন কেন্দ্রিক সমঝোতা, এটা কোনো আদর্শিক মেলবন্ধন নয়। এবং এরকমভাবে বিএনপিও অনেক জায়গায় প্রার্থীদেরকে সমর্থন দিয়েছে। আপনাদের দলে যিনি প্রধান সমন্বয়কারী রয়েছেন তিনিও ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে লড়ছেন এবং তাকে সমর্থন দিয়েছে বিএনপি, তাদের কোনো প্রার্থী দেননি। তো আপনার কি মনে হয় যে এই এই আদর্শিক জায়গায় এক না হয়েও নির্বাচনের জন্য এই ধরনের সমর্থন চাওয়া বা জোটে যাওয়া, এটা কি আসলে তাদের তাদের যে দলের চাওয়া সেটাকে অনেকখানি কুক্ষিগত করে না বড় দল বা পুরনো দলের কাছে? প্রথমত আমরা আমাদের দল থেকে গণসংহতি আন্দোলন মাথাল মার্কায় আমাদের মার্কা নিয়ে নির্বাচন করছি। আর আমরা যেটা মনে করি যে কেবলমাত্র আসন সমঝোতা বা আসনের ভাগাভাগিটা যদি এরকম হয় যে মানে কোনো একটা সুবিধা পাওয়ার লক্ষ্যে যদি আমি জোট করি, সেই জোট নির্বাচনী জোটকে আমি মনে করি না যে খুব বড় কোনো কিছু আনবে, সেই পুরনো ব্যবস্থার মধ্যেই আমরা ফিরে যাব। আমার কাছে মনে হয় যে 24-এর যে গণঅভ্যুত্থানের পরের এই নির্বাচন যে কোনো নির্বাচন থেকে ভিন্ন। ফলে এই নির্বাচনটা অনেকটা 71 পরে যে বাংলাদেশকে পুনর্গঠনের একটা জায়গা তৈরি হয়েছিল, ঠিক তেমনি এখনো কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের পরের নির্বাচনে বাংলাদেশকে আবার করে পুনর্গঠন করা, সংবিধান পরিবর্তন, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ যেগুলো কিনা জুলাই সনদের মধ্যেও এসছে, সেগুলো যতটা একসাথে করা যায় সেটা আমাদের তরফ থেকে একটা তাগিদ আমাদের আছে এবং আমরা মনে করি সেটা করা দরকার। কিন্তু এনসিপির কথা আপনি যেটা বললেন, এনসিপি নিজে বাংলাদেশের পক্ষে কাজ করবে, নতুন বন্দোবস্তর কথা যেটা কিনা আমরা প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশে নতুন বন্দোবস্ত লাগবে, সেটা আমরা তাদের কাছেও শুনেছিলাম এবং সেটা আমাদের মধ্যেও একটা মানে আশার চিহ্ন ফেলেছিল যে একটা নতুন দল, কিন্তু তারা পুরনো বন্দোবস্তের মধ্যে গিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যদি এটা হয় যে বাংলাদেশকে পুনর্গঠন করার, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময় এটাই অনেক বেশি দরকার ছিল যে নতুনভাবে বাংলাদেশকে পুনর্গঠন করা। তো তাদের এই পদক্ষেপকে কি মানে নতুন বন্দোবস্তের একটা অংশ হিসেবে দেখছেন? আসলে এটার উত্তর তো তারা ভালো দিতে পারবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারা যেটা বলছিলেন এনসিপি যে তারা নতুন বন্দোবস্ত চান, পুরনোকে ফেলে নতুন কিছু করবেন, সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় না যে তারা নতুন কিছু করতে পেরেছে না। বিএনপি সমর্থনের জায়গায় মানে আপনাদেরকে তো বিএনপি সমর্থন কয়টি আসনে দিচ্ছে? ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের একটি আসনে গণসংহতি আন্দোলন এবং অন্যান্য গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকটি আসনেও তারা সমর্থন দিয়েছে। কতটি আসন হবে মোট? সেটি প্রায় 5টির মতো। 5টি আসন। আপনারা কি তাদের কাছে নিশ্চয়ই সমর্থন চেয়েছিলেন বা একটা সমঝোতা হয়েছে? সেই সেটা সমঝোতা আলাপ আসলে আলোচনা কি? সাপেক্ষে আলাপ আলোচনা, যেহেতু আমরা 2023 সাল থেকেই একটা যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, ফলে এটা যেহেতু নির্বাচন আসছে এবং আমাদের কাজের সুবিধার্থেই আমরা কোথায় সমর্থন পাওয়া যাবে বিভিন্ন দলের মধ্যেই এই আলাপ আলোচনাগুলো চলছিল, সেটার ধারাবাহিকতা এটা হয়েছে। আচ্ছা, আপনি তো লড়ছেন বিএনপির সমর্থন ছাড়াই ঢাকা 12 আসনে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে, কিন্তু আপনার আসনেও তো বিএনপি অন্য একটি দলকে সমর্থন দিয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সো কেমন চলছে আসলে আপনাদের নির্বাচনী প্রচারণা এবং কাজকর্ম? আসলে এটা আমার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা এবং আমি এটাকে একটা আন্দোলনের অংশ হিসেবেই মনে করি আমার নির্বাচনে অংশগ্রহণ করাটা। কারণ নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমার যেই বিষয়গুলো কাজ করেছিল তার মধ্যে প্রধান ছিল রাজনীতিতে নারীর অংশগ্রহণটাকে আমরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণের দাবিটা এর মধ্যে করেছিলাম, যেটা কিনা আমরা আসলে যেভাবে চেয়েছিলাম যে জুলাই সনদে এটার জায়গা তৈরি হোক, যে সংরক্ষিত আসন শুধু নয়, সরাসরি নির্বাচনে নারীরা অংশগ্রহণ করবে এবং দলগুলো সেগুলোতে সমর্থন দেবে বা দলগুলো মনোনয়ন দেবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে সেটা জুলাই সনদের মধ্যেও অন্তর্ভুক্ত হয় নাই, কিন্তু আমার মধ্যে এটা বিশেষভাবে কাজ করেছে যে এখানে নারীদের অংশগ্রহণটা নাই এবং শ্রমিকদের প্রতিনিধিও নাই। তো সেই জায়গা থেকে আমার একটা আগ্রহ ছিল যে এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এটাকে একটা আন্দোলনের মতো করে। আপনারা কতজন নারী এবং শ্রমিক? আমাদের দল থেকে 5 জন নারী অংশগ্রহণ করছে, তো ফলে এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ এটা কত দাঁড়ায়? প্রায় আমাদের 25% উপরে হবে। আচ্ছা, আর শ্রমিক দিয়েছেন আপনারা? আমি নিজে যেহেতু শ্রমিক সংগঠন করি, শ্রমিক সংগঠন এবং নারীর প্রতিনিধিত্ব হিসেবে আমি এখানে
ভূমিকা রাখার চেষ্টা করছি। ফলে আমাদের এখন পর্যন্ত আমরা কোনো বিশেষ কোনো সমস্যা অনুভব করি নাই। বাসায় বাসায় যাচ্ছি বা বিভিন্ন কমিউনিটির সাথে আলাপ করছি নির্বাচন নিয়ে বা জুলাই সনদ নিয়ে, এখনও সেই রকম সমস্যা আমাদের ফেস করতে হয় নাই। কিন্তু আমি এটা আঁচ করতে পারি যে আসলে নারীকে ঠিক নেতৃত্ব হিসেবে ওইভাবে দেখা হয় না, এবং কোন দল সমর্থন করছে সেগুলো নিয়েও আসলে অনেক রকম হিসাব নিকাশ হয়। ফলে এই হিসাব নিকাশ ছাপিয়ে আমার মনে হয় যে জনগণের কাছে যাওয়া, তাদের কথা শোনা, সেই চেষ্টাটা আমরা সর্বোচ্চ করছি। বড় জোটগুলোর কথা যদি আমি আবার একটু যাই, যেমন জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোনো নারী প্রার্থী দেওয়া হয়নি, তাদের জোট থেকে আছে, এনসিপি যেমন দিয়েছে। বিএনপির পক্ষ থেকেও 300 আসন যদি তারা দিয়ে থাকেন, 9 জন আছে এখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে। সো এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে বড় রাজনৈতিক দলগুলো বা পূর্ণ রাজনৈতিক দলগুলো নারীর অংশগ্রহণটাকে কি আলাদাভাবে জোর দিচ্ছেন না, নাকি আসলে তারা গড়পড়তা যাকে যোগ্য মনে করছেন? ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তাকেই দিচ্ছেন। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং রাজনৈতিক দলগুলোই দিন শেষে সংসদে যায়, আইন প্রণয়ন করে, এবং সেই জায়গা থেকে যদি আমরা মনে করি যে রাজনৈতিক দল মানে কি, রাজনৈতিক দলে যত বেশি নারীদের উপস্থিতি বাড়বে তত বেশি কিন্তু নারীদের সংসদে যাওয়ার প্রসঙ্গটা আসবে। আমরা প্রথম থেকে বলছিলাম যে এখানে অনেক আগে থেকে ছিল 33% অন্তত সকল রাজনৈতিক দলে থাকতে হবে, এবং সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে সরাসরি নির্বাচনে আমরা নারীদেরকে দেখতে চাই 33%। সেটা নিয়ে ঐক্যমত্য কমিশনে অনেক আলাপ আলোচনা, অনেক তর্ক বিতর্কর পর সেখানে মাত্র 5% সবাই একমত হলেন। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে সার্বিকভাবে যদি আমরা হিসাব করি যে এবার নির্বাচনে কত পার্সেন্ট অংশগ্রহণ করছে, সেখানে দেখা গেছে মাত্র 3.6% নারী অংশগ্রহণ করছে। তো সেটাও আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গিতে আসলে রাষ্ট্র পরিচালিত হয়, নারীদেরকে যেভাবে দেখা হয়, সেই জায়গায় পরিবর্তনগুলো আসে না, এবং সেই পরিবর্তনটা তখনই আসবে যখন নারীরা আসলে অংশগ্রহণ করবেন। ফলে নারীর যে পরিচয়, সেই পরিচয়ের ক্ষেত্রে আমার মনে হয় তার নাগরিক পরিচয়টা নিয়ে জনগণের সামনে আসা, সমাজে ভূমিকা রাখা, রাষ্ট্রে ভূমিকা রাখা, এইটা রাখতে গেলে নারীকে অনেক বাধা ডিঙায় আসতে হবে। কিন্তু দিন শেষে আসলে মানুষ তো দেখতে চায় আমরা কি কাজটা করলাম। তো সেই জায়গায় আমার মনে হয় নারীদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। মানে রাজনৈতিক দলে নারীর উপস্থিতির বাড়ার সাথে সাথে এই জায়গাটার বদল হওয়া সম্ভব। 5ই আগস্টের পরে ধর্মভিত্তিক রাজনীতির একটা মানুষ বলে যে তাদের সুদিন চলছে বা তাদের রাজনীতি করার ফিল্ড এখন খুবই উর্বর। সেই জায়গায় একটু জানতে চাই যে মানে বেশিরভাগ প্রশ্নই নারীদের নিয়ে কি করবেন, এটা এখন ভাগাভাগির জায়গায় চলে গেছে। মানে বলা হয় যে ডানপন্থী রাজনীতি আসলে নারীরা অনেকখানি অবরুদ্ধ হবেন বা তাদের অগ্রগতি বাধাগ্রস্ত করা হবে, যদিও এটা তাদের মত না, মানে অভিযোগের জায়গাটা আমি বলছি। এবং মানে উভয় পক্ষই নারীদের জন্য কি করবেন তারা, এইটা একটা বড় ট্রাম্প কার্ড। আপনার কি মনে হয় যে মানে ডানপন্থা, বামপন্থা কিংবা মধ্যমপন্থা, মানে সেটার উপর ডিপেন্ড করে নারী আসলে তার কাজের জায়গায় বা রাজনীতিতে বা পলিসি মেকিংয়ে কেমন ভূমিকা রাখবে, নাকি সেটার সঙ্গে আরো অন্য অনেক কিছু জড়িত? আমার কাছে মনে হয় নারীর প্রথম পরিচয় হওয়া উচিত যে সে নাগরিক। ফলে সেই জায়গা থেকেই আসলে কোন দল কিভাবে বিবেচনা করছে সেটা দেখার বিষয়। আপনি যেটা বলছিলেন যে এখানে মধ্যপন্থা বা ডানপন্থা, এই সমস্ত জায়গায়ও যদি আমরা বিচার করি, আসলে নারী এক সমাজের অর্ধেক অংশই হচ্ছে নারী, ভোটারের অর্ধেক অংশ নারী। তাকে যদি দল বা রাষ্ট্র যদি নাগরিক হিসাবে মর্যাদা না দেয়, সেটা তার কাজের মধ্যেই প্রতিফলন হবে। ফলে কিছু কিছু বিষয় আছে, এটা অনেকটা অ্যাসিড টেস্টের মতো। ফলে নারী প্রশ্নে আসলে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, সেটা সেই দলের আসলে সেই দল কতটুকু গণতান্ত্রিক, কতটুকু এগিয়েছে, সেটার মাপকাঠি কিন্তু এই নারী প্রশ্ন দিয়ে যেমন বোঝা যাবে, তেমনি শ্রমিক প্রশ্ন দিয়েও বোঝা যাবে। ফলে তাদের ভূমিকাটা আসলে সেখান থেকেই বোঝা যায়। তারা বলছেন অথচ মানে অনেক চটকদারি কথা বলছেন যে নারীরা ভোট দিতে পারবেন, নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবেন, হজ করতে পারবেন, কিন্তু নারীরা প্রার্থী হতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু আমরা স্পষ্ট কোনো জায়গা দেখতে পাচ্ছি না। অনেকগুলো রাজনৈতিক, মানে আপনি দেখতেই পাবেন যেখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। এনসিপিতে আমরা অনেক নারী দেখেছিলাম, তাদেরও এখন মানে যেভাবে আমরা আশা করেছিলাম সেখানে দেখা গেছে অনেকেই সেই জায়গায় নাই। সেটা দিয়ে কিন্তু বোঝা যায় যে আসলে দলগুলো কতটুকু আগাচ্ছে, এবং এটার সাথেও আমি মনে করি যে নারীদেরকেও একটা অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমার মনে হয় যে আমাদের উপস্থিতিটা, আমাদের সেটা সমস্ত জায়গায়, মানে নীতি নির্ধারণের জায়গায় নারীর উপস্থিতিটা যত বেশি বাড়বে,
তত বেশি নারীর যোদ্ধা পরিচয়টা আসবে বা নাগরিক পরিচয়টা আসবে, সেটাই অনেক বেশি জরুরি। এবং এই কাজে রাজনৈতিক দলের মধ্যে ভূমিকা রাখার জন্য নারীকেও কিন্তু একেবারে ঘর থেকে শুরু করে সংগ্রামটা ওই সংসদ পর্যন্তই করতে হবে। গণতান্ত্রিক রূপান্তর নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন, রাজপথে বলেন বা পলিসি মেকিং এর জায়গায়। সেই জায়গায় একটুখানি বলেন যে 5ই আগস্টের পরে আপনি এই পথটিকে আসলে কেমন করে দেখছেন? 5ই আগস্টের পরে এটা আমাদের মধ্যে তো অবশ্যই এটা অস্বীকার করার সুযোগ নাই যে আমাদের মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এবং আমরা আশা করছি যে বাংলাদেশটাকে হয়তো আমরা নতুনভাবে পুনর্গঠন করতে পারবো। একই সাথে আমি এটা মনে করি, যেহেতু এটা একটা গণ অভ্যুত্থান, এবং এই গণ অভ্যুত্থানে তরুণরা অংশগ্রহণ করেছে, নারীরা অংশগ্রহণ করেছে, শ্রমিকরা অংশগ্রহণ করেছে, এবং অনেকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু আমি বা আমরা মনে করি না যে এই অল্প সময়ের মধ্যে, যেটুকু সময় আমরা 5ই আগস্টের পরে পার করলাম, এই সময়ের মধ্যে বাংলাদেশে রাতারাতি অনেক কিছু বদলে যাবে। কারণ আমরা যে ফ্যাসিবাদী সংস্কৃতির মধ্যে বসবাস করতাম, যেগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছিল, পুরো ধরেন মানে শাসন ব্যবস্থার মধ্যে আমরা যে এরকম দেখেছি ফ্যাসিবাদী সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা জায়গায়, তো সেটা কি রাতারাতি বদলে যাবে? আমার কাছে সেটা মনে হয় না। এবং বরং যদি এই তরুণরা যে এই পরিবর্তনটার ক্ষেত্রে একটা ভূমিকা রাখলো, বা বিরোধী দলগুলো যে ভূমিকাটা রাখলো, এই জায়গায় যদি জবাবদিহিতাকে নিশ্চিত করা যায়, প্রতি মুহূর্তে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার মধ্য দিয়ে আমরা এই জায়গাটা পাবো, কিন্তু জবাবদিহিতার জায়গাটা যদি না থাকে তাহলে আসলে খুব বেশি দূর যাওয়া যাবে না। ফলে আমি মনে করি যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি, একটা ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে গণতান্ত্রিক রূপান্তরের যে জায়গাটা, সেটাকে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর জন্য এই মুহূর্তে নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি দেশের দিকে তাকাই, যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেখানে বিরাজ করছে, এখানে অনেক মানুষ বেকার হয়েছে গত 1 বছরেরও বেশি সময় ধরে, শ্রমজীবীর সংখ্যা আরও বাড়ছে, অনেক কলকারখানা বন্ধ হচ্ছে, মানে এক ধরনের অর্থনৈতিকভাবেও একটা অস্থিতিশীল পরিস্থিতি আছে। তো সেই জায়গা থেকেও আমাদের আসলে উত্তরণের জায়গাটা দরকার, এবং সেখানে নির্বাচনের পরবর্তী সময়ে আসলে আমরা এই যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে যেতে পারি যে আসলে আমরা গণতান্ত্রিক চর্চাটা করতে পারছি কিনা। তার আগ পর্যন্ত আসলে আমাদের জবাবদিহিতার জায়গাগুলো আসলে সুনির্দিষ্ট হয় না। ফলে আমাদের এই গণতান্ত্রিক রূপান্তরের যে পথ বা গণতন্ত্রের পথে হাঁটার জন্য সামনে নির্বাচন, এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা আশা করি যে বাংলাদেশের নাগরিকরা, মানে যারা ভোটার এখন যারা ভোট দেবেন, এবং পরবর্তী সময়েও তারা এই শাসন ব্যবস্থাকে বা এই যারা সরকার গঠন করবে তাদেরকে প্রতি মুহূর্তে একটা জবাবদিহিতার মধ্যে রাখবে। আপনার কি মনে হয় যে এর মধ্যেও কিন্তু নানা ধরনের শঙ্কা আছে, নানা ধরনের অভিযোগের বাণ উঠছে যে প্রশাসন আসলে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে কিনা, নানান দল নানান জনকে আসলে দোষারোপ করছেন। আপনি আসলে কি ঝুঁকি দেখছেন এই সুষ্ঠু নির্বাচনের পথে? কি কি বাধা দেখছেন, কি কি চ্যালেঞ্জেস দেখছেন? শঙ্কা উদ্বেগ আসলে প্রথম থেকেই ছিল, মানে এটা ধাপে ধাপে বদলেছে। আমরা প্রথম দিকে দেখছিলাম কিছু কিছু দল বলছিল কিছুতেই আমরা নির্বাচন হতে দেব না, বা নির্বাচন হবে না, নানা সূত্রে তারা বলছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখলাম যখন একটু নির্বাচনের মধ্যে যাচ্ছি, তখন আমরা হাদি হত্যার মতো ঘটনা দেখলাম। কারণ বাজারে একটা আরেকজন তরুণকে আমরা প্রাণ চলে গেল, তার দেখলাম আমরা ডেইলি স্টার, প্রথম আলোর মতো গণমাধ্যমকে আমরা পুড়ে ছাই হতে দেখলাম। তো এই যে একটা পরিস্থিতি যখন নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে, সেই সময়ে এই রকম একটা দেশের মধ্যে পরিস্থিতি কিন্তু আমাদেরকে আসলেই শঙ্কিত করে। এবং সেই জায়গা থেকে আমরা সরকারের ভূমিকাকে যেমন খুব গুরুত্বপূর্ণ মনে করি, নির্বাচন কমিশনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, যে তারা আসলে সকল দলের ক্ষেত্রে সমান দৃষ্টিতে ভূমিকা রাখতে পারছে কিনা, পর্যন্ত তারা কেমন সেগুলো নিয়েও কিন্তু অনেক রকম প্রশ্ন আছে যে আসলেই পারছে কিনা। আমরা চাই যে নির্বাচন কমিশন যে কোনো আগে 17 বছর আমরা যে ভূমিকা দেখছি সেটা আমরা দেখতে চাই না আসলে। এখন পর্যন্ত কি দেখছেন? এখন পর্যন্ত আমরা যা দেখছি, এখন পর্যন্ত মানে খুব বড় রকম কিছু সমস্যা আমরা দেখি নাই, কিন্তু বিভিন্ন এলাকাগুলোতে আমরা দেখছি যে হানাহানি হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনেক রকম টেনশন তৈরি হচ্ছে, কোথাও সেটা হানাহানি সহিংসতার পর্যায়ে যাচ্ছে। এবং সেই জায়গাগুলোকে একটা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেমন সরকারের দায়িত্ব, তেমনি নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব হচ্ছে যে সেই জায়গাটা তদারকি করা। তো সেটা আমরা মনে করি। আর সবচেয়ে বড় আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনী পরিবেশটাকে সুষ্ঠু রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে হচ্ছে রাজনৈতিক দলগুলো। আর সবশেষে যারা ভূমিকা রাখতে পারেন তারা হচ্ছে বাংলাদেশের জনগণ, কারণ দিন শেষে জনগণের ক্ষমতাটাই সবচেয়ে বড়। এর আগ পর্যন্ত আমরা ভোট দেখেছি, রাতের ভোট বা ভয়ের ভোট, মানে আমি ভয়ে ভোট দিয়েছি বা ভোট দিতে পারি নাই,
তো এবার মানুষ একটা নির্ভয়ে যাতে ভোট দিতে পারে, সেই ভোটারদের ভূমিকাটাও আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ। একজন প্রার্থী হিসেবে আপনি তো আসলে মাঠে যাচ্ছেন, আমাদের অনেকের থেকেই বেশি যাচ্ছেন, মানে প্রার্থী যারা রয়েছেন আপনারা। যে ন্যারেটিভ আসলে আমরা শুনি, অনেক বক্তা, আলোচক, বিশ্লেষক বলেন যে আওয়ামী ভোটারদের আসলে কি হবে, যে একটা এত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের, অনেকে বলেন, আবার বলেন অনেকে যে না এটা নেই। সো আপনি আসলে কি দেখছেন যে জনগণের মধ্যে সেই টেন্ডেন্সি কি আছে যে আওয়ামী লীগকে তারা মিস করছেন, বা অনেকে আছেন যে ভোট দিতে চান কিন্তু আসলে আওয়ামী লীগের এখানে অংশগ্রহণ নেই, সেটা কি মনে করছেন, নাকি জনগণ আসলে যারা রয়েছেন তাদের মধ্য থেকেই বেছে নেবে? যেহেতু একটা ফ্যাসিবাদী দুঃশাসন আমরা পার হয়ে এসেছি, সেটার কিছু প্রভাব তো আসলে থাকবেই। ফলে বাংলাদেশে আমরা তো চাইলেই সকল মানুষকে ডিলিট করে দিতে পারবো না। বাংলাদেশের যে কোনো দলই যারা করেছেন, সমর্থন করেছেন, তারা বাংলাদেশের নাগরিক। ফলে তাদের কিন্তু আমার মনে হয় যে তারা নতুনভাবে বিচার করবেন কাকে তারা ভোট দিবেন। আমরা যখন বিভিন্ন এলাকায় যাচ্ছি, কারো কারো মধ্যে আমরা দেখেছি যে তারা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চায়, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়। অনেকে হয়তো ভাবছেন যে তারা আসলে সেই পুরনো জিনিসটাই ফিরে আসবে কিনা। এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে নতুনভাবে আসলে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে, নতুন আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে ভোটাররা নতুনভাবে চিন্তা করবেন আর কি। সো এরকম একটা আছে যে আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, মানে ইনক্লুসিভ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ইলেকশনের কথা বলে এসেছিলাম, এবং এখনো পর্যন্ত রাজনৈতিক একটা বয়ান তো এরকম যে ইনক্লুসিভ নির্বাচন হতে গেলে আসলে আওয়ামী লীগের ভোটার বা তাদের প্রার্থীদেরকে বাদ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত, যদিও মানে তাদের কৃতকর্মের জন্য এবং তাদের এই বিচার প্রক্রিয়ার পরে তাদের অংশগ্রহণ তো অফকোর্স একটা নানা ধরনের প্রশ্নবোধক চিহ্ন আছে। আপনি আসলে এটা নিয়ে কি ভাবছেন, অংশগ্রহণমূলক নির্বাচন বনাম আওয়ামী লীগের অংশগ্রহণ? একটা তো হচ্ছে যে ধরেন যারা ফ্যাসিবাদী দুঃশাসনের মূল ভূমিকা রেখেছে বিগত শাসন আমলে, যারা আওয়ামী লীগের কথা আপনি বলছেন, তাদের বিরুদ্ধে একটা আইনি প্রক্রিয়া চলছে এবং তারা সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। কিন্তু যারা ভোটার আছেন তাদেরকে তো আসলে আমরা কোনো মানে কে কোন দল করে সেই অনুযায়ী তাদেরকে ভোট দেবে না এরকম বলতে পারি না। ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন, সে যে কোনো দলেরই হোক না কেন। এবং তারা নিশ্চয়ই নতুনভাবে উপলব্ধি করবেন যে বাংলাদেশে গত 15 বছর বা তারও বেশি সময় ধরে যেই স্বেচ্ছাচারিতা চলেছে, যেই জবাবদিহিহীন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করেছি, সেটা আমাদের তরুণরাও মানে না, আমাদের বাংলাদেশের কোনো জনগণই সেই পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। ফলে ভোটার হিসাবে তারও দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশকে গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখা। ফলে বাংলাদেশের নাগরিক হিসাবে তারা ভোটে অংশগ্রহণ করবেন, সে যে কোনো দলেরই হোক, সেটাই আমরা আশা করি। ওকে, সো আপনার রাজনৈতিক ইশতেহার নিয়ে একটুখানি জানতে চাই, আপনি কি নিয়ে আসলে জনগণের কাছে যাচ্ছেন? আমাদের ইশতেহারের যেই প্রথম দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করছি, সেটা হচ্ছে নাগরিক মর্যাদা এবং বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়া। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে প্রধান বিবেচনার বিষয়। বাংলাদেশে যেই ধর্মেরই মানুষ হোক, যেই বর্ণের মানুষ হোক, যেই শ্রেণীর মানুষ হোক, সকলেই যাতে নাগরিক মর্যাদা পায়, এটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া। কিন্তু আমরা যখন আমি প্রার্থী হিসাবে যখন ঢাকা 12তে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে গিয়েছি, তখন আমরা দেখেছি এই নাগরিক মর্যাদা, বৈষম্যহীন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, যেগুলো আমরা গণঅভ্যুত্থানের পরে অনেক বলছি, তার পাশাপাশি সাধারণ মানুষ অন্য কিছু তাদের প্রতিদিনের জীবনের কথা বলছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশে দ্রব্যমূল্যর ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একই সাথে একজন নাগরিক তার যে সেবাগুলো পাওয়ার কথা রাষ্ট্রের কাছ থেকে, সেগুলো যখন সে পায় না, তখনও কিন্তু তার জীবনটা একটা মানে খুব অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়ে যায় বা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যায়। সেই জায়গা থেকে ধরেন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই জিনিসগুলো নিরাপদভাবে যে তারা সরবরাহটা পাচ্ছে সেটা না। আর আরেকটা বিষয় নিয়ে আমরা খুব কথা আমরা বলছি, এবং প্রত্যেকটা জায়গায় আমি যতগুলো জায়গায় গেছি, কেউ মুখ ফুটে বলছে, কেউ বলছে না, সবাই বলছে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ চায়। তো সেই জায়গাটাও আমার কাছে ইশতেহারের মধ্যে আমরা বাংলাদেশের পরিবেশ এবং ঢাকার পরিবেশের ক্ষেত্রে, যাতে যেহেতু ঢাকা 12 একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে কিভাবে পরিবেশটাকে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত করা যায়, সেগুলো যেমন আমাদের থাকবে। আমাদের শিক্ষার প্রশ্নটা থাকবে, কারণ আমাদের মানে এখন পর্যন্ত আমাদের শিক্ষার যে মানটা আমরা দেখছি বা শিক্ষার যে ব্যয়টা দেখছি, সেই ব্যয়টা আসলে
নাগরিকের নাগালের মধ্যে নাই, আর যেই মানটা আছে সেই মানটা দিয়েও আমরা দেখতে পাচ্ছি যে কর্মসংস্থানের সুযোগ থেকে শুরু করে অন্যান্য যেই সুবিধায় তরুণদের পাওয়ার কথা সেগুলোর অনেক ঘাটতি আছে। আর সে জায়গাও আমরা অ্যাড্রেস করছি। আমরা নারীদের কথা বিশেষভাবে মনে করি যে নাগরিক হিসেবে তাদের মর্যাদার বিষয়টা থাকা দরকার, নিরাপদ শহর যাতে তারা পায় এবং কর্মপরিবেশের ক্ষেত্রে যাতে যৌন নিপীড়ন মুক্ত একটা কর্মপরিবেশ থাকে, সেটা দীর্ঘদিনের আন্দোলন, সেটাও আমরা আমাদের ইশতেহারে রাখতে চাই। এবং খুব গুরুত্বপূর্ণ যেটা, বাংলাদেশের যারা ভোটার রয়েছেন বা বাংলাদেশের যে জনগোষ্ঠী তাদের মধ্যে বড় অংশই হচ্ছে শ্রমজীবী মানুষ। সেই শ্রমজীবী মানুষের যদি ভাত কাপড় বা মৌলিক অধিকার নিশ্চিত না থাকে তাহলে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত, সচেতন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার পিছলে পড়েন। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে জাতীয় ন্যূনতম মজুরি সেটা খুবই জরুরি। বাংলাদেশে বিভিন্ন সেক্টরের শ্রমজীবীদের যারা স্বীকৃত শ্রমিক তাদের মজুরি আছে, কিন্তু প্রায় 8 কোটি শ্রম গোষ্ঠীর মধ্যে 85% হচ্ছে ইনফর্মাল সেক্টরে, যাদের বেতন ভাতা কর্মঘণ্টা কোনো কিছুর কোনো ঠিক নেই। ফলে আমরা বলছি যে আমাদের ইশতেহারে যে আমরা জাতীয় ন্যূনতম মজুরি যাতে হয় সেটার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব, এবং সমকাজে সমমজুরি, নারী পুরুষ লিঙ্গ ভেদে যাতে কোনো মজুরির ফারাক না হয়, ধর্ম ভেদে যাতে মজুরির ফারাক না হয়, সেই জায়গাগুলোকেও আমরা নিশ্চিত করতে চাই। কিন্তু নাগরিক মর্যাদা এবং বৈষম্যহীন বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের প্রধান বিবেচনার বিষয়। অ্যাজ এ পলিটিশিয়ান আপনি কি মনে করেন যে এবারের নির্বাচনের জনগণের মন জয় করায় বা জয়ী হওয়ায়, দায়িত্বপ্রাপ্ত হওয়ায় কোন ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আমরা দেখি যে রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক প্রত্যাশা, অনেক অঙ্গীকার দিচ্ছেন, অনেক শপথ করছেন, কিন্তু সেগুলো হয়তো রাখতে পারছে না। আমাদের নারীরা যারা নির্বাচনে আসছেন অনেক সময় তারা পারবে না, তারা আসলে যথেষ্ট যোগ্য কিনা, মানে পুরুষ নেতৃত্বের সাথে নানানভাবে হিসাব করা হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে দিন শেষে আসলে আমরা কি করতে পারলাম সেটাই আসলে জনগণ দেখতে চায়। ফলে আমাদের কাজের মধ্য দিয়ে সেটা প্রমাণ করা উচিত। এবং আমি আমাদের যারা নারী ভোটার আছেন, দর্শক আছেন, তাদেরকেও বলবো যে বাংলাদেশটাকে গড়ার জন্য আমাদের আসলে এখন কাজ করার সময়, এবং আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে আসতে হবে। এটা আমাদের অনেক সংগ্রামের পথ, এবং শেষ পর্যন্ত কথার থেকে হয়তো কাজটাই আমাদের বেশি করতে হবে, এবং কাজটাই মানুষ দেখবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক পথ চলা রয়েছে সেটি একটি সুস্থ রাজনীতির আমাদেরকে উপহার দেবে, সেটাই আমাদের চাওয়া। এবং নির্বাচন সুষ্ঠু হয়ে তারপরের যে বাংলাদেশ আসবে সেই বাংলাদেশটিও আমাদের স্বপ্নের হবে, এই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।